আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আজকে 212703 কোর্স কোড বিশিষ্ট পদার্থের ধর্ম, তরঙ্গ ও স্পন্দন কোর্সের পৃষ্ঠটান শিরোনামে 7 নম্বর লেকচার শুরু করতে যাচ্ছি। আমি জাহাঙ্গীর আলম, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, কক্সবাজার সিটি কলেজ। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কথা না বাড়িয়ে ক্লাসে চলে যাচ্ছি। দেখো, আজকের আমাদের প্রথম টপিকস হচ্ছে পানির পৃষ্ঠটান নির্ণয়ের রাশিমালা। পানির পৃষ্ঠটান নির্ণয়ের রাশিমালা। আমি চিত্রে একটি পাত্র দেখতেছি। এই পাত্রে কিছু পরিমাণ পানি আছে। এই পাত্রে পানিতে যদি আমি একটা ছোট্ট, খুব ক্ষুদ্র ব্যাসার্ধ বিশিষ্ট একটি নল কি করি পানিতে সামান্য পরিমাণ ডুবাই, সেক্ষেত্রে দেখা যায় যে নল বেয়ে পানি উপরে উঠে যায়। এই তরলের মধ্যে বা পানির মধ্যে যখন কোনো কাঁচনলকে, সরু সূক্ষ্ম কাঁচনলকে ডুবাই বা কোনো পারদের মধ্যে যদি সরু সূক্ষ্ম কাঁচনলকে ডুবাই, সেই ক্ষেত্রে দেখা যাবে যে তরলের ক্ষেত্রে পানি কাঁচনল বেয়ে উপরের দিকে উঠে যায় এবং পারদের ক্ষেত্রে সেটি কাঁচনল বেয়ে নিচের দিকে নেমে যায়। এই যে পানির কাঁচনল বেয়ে উপরের দিকে উঠে যাওয়া বা নিচের দিকে নেমে যাওয়ার যে ধর্ম, সেই ধর্মতত্ত্ব বলা হয় কৈশিকতা। এখন দেখো, একটি কৈশিক নলকে একটি পাত্রের পানিতে এক প্রান্ত ডুবানো অবস্থায় দেখানো হলো। চিত্রের মধ্যে এক প্রান্ত ডুবানো অবস্থায় দেখানো হয়েছে। কৈশিক নলটির অভ্যন্তরভাগে পানির উপরতলটি যে বক্ররেখায় স্পর্শ করেছে, সেই রেখা বরাবর প্রতিটি বিন্দুতে তরলের পৃষ্ঠটান স্পর্শীয়ভাবে ভিতরের দিকে ক্রিয়া করবে। দেখো, এই নলের মধ্যে পানি উপরের দিকে উঠে গেছে, এখানে একটা বক্ররেখা তৈরি হয়েছে। এই বক্ররেখা বরাবর পানির যে স্পর্শীয় পানির যে পৃষ্ঠটান, প্রতিটি বিন্দুতে যে পৃষ্ঠটান, সেই পৃষ্ঠটান ভিতরের দিকে কি করবে, ক্রিয়া করবে। মনে করি নলে পানির স্পর্শ কোণ থিটা। নলে পানির স্পর্শ কোণ কত? থিটা, এবং পানির পৃষ্ঠটান ক্যাপিটাল টি। দেখো, নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী পাত্রটির কাছ, অর্থাৎ এই কাছ নলটির কাছ তরলের উপর সমপরিমাণ ও বিপরীতমুখী টান ক্যাপিটাল টি প্রয়োগ করবে। এই কাছ নলটির কাছ তরলের উপর একটি সমপরিমাণ ও বিপরীতমুখী টান ক্যাপিটাল টি প্রয়োগ করবে। এই টানকে আমরা ঊর্ধ্বমুখী বরাবর এবং সমকোণ বরাবর দুইটি দিকে বিভক্ত করি। দেখো, এই টানের দুইটি উপাংশ থাকবে, একটি ঊর্ধ্বমুখী উপাংশ আর একটা হচ্ছে অনুভূমিক উপাংশ। একটি সমতল বরাবর আর একটি ঊর্ধ্বমুখী বরাবর, অর্থাৎ একটি সমকোণ উপাংশ থাকবে আর একটি ঊর্ধ্বমুখী লম্ব বরাবর উপাংশ থাকবে। দেখো, তাহলে আমরা এই ক্ষেত্রে ঊর্ধ্বমুখী অংশটি হলো টি কস থিটা। কাইন্ডলি একটু দেখো চিত্র থেকে, এই যে ঊর্ধ্বমুখী উপাংশ, দেখো এটা যদি সূক্ষ্ম কোণ স্পর্শ কোণ বা থিটা হয়, তাহলে এই কোণটাও থিটা। আমি এই রেখাটাকে যদি এই বরাবরে স্থাপন করি, তাহলে এই ত্রিভুজটা একটি সমকোণী ত্রিভুজ হয়ে যাবে। এটা ভূমি হয়ে যাবে, এটা অতিভুজ হয়ে যাবে, এই পাশে উপরে যে রেখাটি আসবে সেটা লম্ব হয়ে যাবে। তাহলে ভূমি সমান হবে অতিভুজ ইন্টু কস থিটা, অর্থাৎ টি কস থিটা, আর লম্ব সমান হবে অতিভুজ ইন্টু সাইন থিটা। তার মানে এই যে সমকোণে যে উপাংশটি আছে সেটা টি সাইন থিটা, এবং উলম্ব বরাবর যে অংশটি থাকবে সে অংশটি হবে টি কস থিটা। এই ক্ষেত্রে ঊর্ধ্বমুখী অংশটি হলো টি কস থিটা এবং তার সমকোণ বরাবর অনুভূমিক অংশটি হলো টি সাইন থিটা। টি সাইন থিটা উপাংশগুলি নলটির সর্বদিকে বহির্মুখীভাবে ক্রিয়া করবে, অর্থাৎ এই টি সাইন থিটা অংশটি, টি সাইন থিটা অংশটি, দেখো এই টি সাইন থিটা অংশটি এদিকে যেরকম ক্রিয়া করবে, এদিকেও একটা টি সাইন থিটা ক্রিয়া করবে। এরকম নলের চতুর্দিকে টি সাইন থিটা ক্রিয়া করার কারণে এই টি সাইন থিটারা পরস্পরকে নিষ্ক্রিয় করে দেবে। শুধুমাত্র টি কস থিটা উপাংশগুলি তরলকে উপরের দিকে টেনে তুলে রাখবে। তরলকে উপরের দিকে কি করবে, টেনে রাখবে। টানের জন্য মোট ঊর্ধ্বমুখী বল হবে, দেখো টানের জন্য মোট ঊর্ধ্বমুখী বল হবে, দেখো এখানে আমরা টানের ঊর্ধ্বমুখী উপাংশ পাইছি টি কস থিটা এবং নলটির পরিধি হচ্ছে 2 পাই আর। তাহলে আমরা জানি যে বল সমান হচ্ছে দৈর্ঘ্য ইনটু টান। দৈর্ঘ্য ইনটু কি, টান। এখানে দৈর্ঘ্য হচ্ছে 2 পাই আর এবং টান হচ্ছে টি কস থিটা। তার মানে টানের জন্য মোট ঊর্ধ্বমুখী বল হচ্ছে
টি 2 phi r ক্যাপিটাল টি cos থিটা। এখন দেখো তরল ওজন, তরল স্তম্ভের ওজন, তরল স্তম্ভের ওজন, দেখো তরল স্তম্ভের ওজন, এই যে তরল, এই যে পানির উপরিতল থেকে এই একটু বক্রতল পর্যন্ত তরল উপরের দিকে উঠছে, এই যে নির্দিষ্ট একটা অংশ, এই অংশটা উচ্চতা হচ্ছে এইচ উচ্চতা। এই এইচ উচ্চতায় যে পরিমাণ তরল উপরের দিকে উঠছে সেই তরলের ওজন হবে পাই স্মল আর স্কয়ার এইচ প্লাস ভি, পাই স্মল আর স্কয়ার এইচ প্লাস ভি ইন্টু রু জি। দেখো তরলের ঘনত্ব হচ্ছে রু, অভিকর্ষ ত্বরণ হচ্ছে জি, এবং এই যে এখান থেকে এইচ পর্যন্ত উচ্চতাটা হচ্ছে, এই এখান থেকে অর্থাৎ পানির উপরিতল থেকে এইচ পর্যন্ত আয়তনটা হচ্ছে পাই আর স্কয়ার এইচ, কারণ নলের ব্যাসার্ধ ছিল আর, পানির উচ্চতা হচ্ছে এইচ। দেখো এই উচ্চতাটা বাদেও এই বক্রদের এই চিত্রটা একটু দেখো, এই যে এটা হচ্ছে বক্রবিন্দুর বক্রতলের সর্বশেষ বিন্দু বা সর্বনিম্ন বিন্দু। এছাড়াও পানি কিন্তু উপরের দিকে কোনায় কোনায় কিছু উঠছে, দেখো এই কোনায় কোনায় যে অংশটা উঠছে সেই অংশটার আয়তন কল্পনা করলাম স্মল ভি। তাহলে পানির তরল স্তম্ভের ওজন হবে পাই আর স্কয়ার স্মল এইচ প্লাস ভি ইন্টু রো জি। দেখো এখানে পাই আর স্কয়ার এইচ মানে হচ্ছে এইচ উচ্চতায় তরলের আয়তন, বি মানে হচ্ছে যে এইচ উচ্চতার উপরে ওই যে বৃত্তাকার অংশের কিনারা কিনারা যে পানি কতগুলো উঠছে সেই পানির আয়তন বা সেই তরলের আয়তন। আর হচ্ছে কৈশিক নলের ব্যাসার্ধ 2 পাই আর হচ্ছে স্পর্শরেখার মোট দৈর্ঘ্য, স্পর্শরেখার মোট দৈর্ঘ্য বা নলের পরিধি। এরপরে রু হচ্ছে তরলের ঘনত্ব, স্মল জি হচ্ছে মাধ্যাকর্ষণজনিত ত্বরণ। এখন দেখো সাম্য অবস্থায় আমরা লিখতে পারি এই যে ঊর্ধ্বমুখী উঠার জন্য যে বল সেটা এবং তরল স্তম্ভের ওজন পরস্পর সমান হবে। তাহলে আমরা লিখতে পারি 2 পাই স্মল আর ক্যাপিটাল টি cos থিটা সমান পাই আর স্কয়ার এইচ প্লাস ভি ইন্টু রো জি। দেখো সাম্য অবস্থায় এই ঊর্ধ্বমুখী বল এবং তরল স্তম্ভের ওজন যদি পরস্পর সমান হয় সেখান থেকে আমরা ক্যাপিটাল টি সমান লিখতে পারি পাই আর স্কয়ার এইচ প্লাস ভি বাই 2 পাই আর cos থিটা ইন্টু রো জি। এটাকে আমি 1 নং সমীকরণ দিলাম। বি অতি ক্ষুদ্র, অর্থাৎ উপরের যে তরলের অংশটা আছে সেই তরলের অংশটা যদি খুব ছোট হয় সেই ক্ষেত্রে ভি কে উপেক্ষা করা যায়। বি কে উপেক্ষা করলে এই সমীকরণ থেকে আমরা লিখতে পারি ক্যাপিটাল টি সমান পাই আর স্কয়ার এইচ বাই 2 পাই আর cos থিটা ইন্টু রো জি। এখন দেখো বি যদি নগণ্য না হয় এখান থেকে আমরা লিখতে পারি, দেখো ফাই ফাই কাটাকাটি যাবে আর আর কাটাকাটি যাবে, তাহলে ক্যাপিটাল টি সমান হবে আর এইচ রু জি বাই 2 cos থিটা। ক্যাপিটাল টি সমান আমরা পাচ্ছি কত, আর এইচ রু জি বাই 2 cos থিটা। এটাকে সমীকরণ 2 দিলাম। যদি ভি নগণ্য না হয় অর্থাৎ ভি ছোট না হয়, অতি ক্ষুদ্র না হয়, তাহলে অবশ্যই ভি এর মানকে কি করতে হবে, হিসাব করতে হবে। এখন ভি সমান, দেখো ভি সমান কাইন্ডলি একটু দেখবা, আমি পরবর্তী আবার একটু চিত্রে যাচ্ছি। এই যে এই এখান থেকে এই একটু পর্যন্ত উচ্চতা হচ্ছে এইচ। এখন দেখো এ বি সি ডি এই অংশের মধ্যে একটি বক্রতলে কিছু তরল উপরের দিকে উঠছে। এই এ বি সি ডি অংশের মধ্যে যে বক্রতলে তরলগুলি উঠছে সেই তরলের আয়তন স্মল বি। এখন স্মল বি এর মান বাইর করব। দেখো এ বি সি ডি এটি একটি সিলিন্ডার আকৃতির অংশ, এ বি সি ডি একটি সিলিন্ডার আকৃতির অংশ। কৌশিক নলের ব্যাসার্ধ আর এবং পানির এই যে এখানে বি বিন্দু ই বিন্দু দেখা যাচ্ছে, এই ই বিন্দু থেকে নলের কেন্দ্র উ পর্যন্ত দূরত্ব আর। তাহলে দেখো এই যে এখানে যে পরিমাণ তরলটা উপরের দিকে উঠছে অর্থাৎ এই বক্রতলের মধ্যে তরল যে পরিমাণ তরল উপরের দিকে উঠছে সেই তরলটার পরিমাণ যদি আমরা বের করতে যাই তাহলে আমাকে প্রথমে এ বি সি ডি সিলিন্ডারের আয়তন বের করতে হবে। এখান থেকে এই এ ই বি অর্ধগোলকের আয়তন বিয়োগ করতে হবে। এ বি সি ডি সিলিন্ডারের আয়তন বের করার পর এ ই বি অর্ধগোলকের আয়তন কি করব, বিয়োগ করব। এ ই বি অর্ধগোলকের আয়তন বিয়োগ করলে আমরা বক্রতলে অর্থাৎ এই সমতল পৃষ্ঠের উপরে বক্রভাবে যে তরলটা উঠছে সেই তরলের আয়তন স্মল বি পাবো। তাহলে দেখো এ বি সি ডি সিলিন্ডারের আয়তন মাইনাস এ ই বি অর্ধগোলকের আয়তন। কাইন্ডলি একটু আমাকে বলবা সিলিন্ডারের ব্যাসার্ধ যদি আর হয়, সিলিন্ডারের উচ্চতা যদি আর হয়, আবার বলতেছি সিলিন্ডারের ব্যাসার্ধ যদি আর, সিলিন্ডারের উচ্চতা যদি এইচ,
এই ক্ষেত্রে সিলিন্ডারের আয়তন কত হবে? কে বলতে পারবা সিলিন্ডারের আয়তন কত হবে? সিলিন্ডারের আয়তন হচ্ছে ফায়ার স্কয়ার এইচ। সিলিন্ডারের আয়তন ফায়ার স্কয়ার এইচ, অর্থাৎ সিলিন্ডারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইনটু উচ্চতা। দেখো এখানে উচ্চতা মানে আর, উচ্চতা মানে কত? আর। কাইন্ডলি চিত্রের দিকে তাকাও, এখানে ব্যাসার্ধও ছিল আর, উচ্চতাও ছিল আর। তাহলে আমরা লিখতে পারি ফাই আর স্কয়ার ইনটু আর মাইনাস, দেখো নলের তরল স্তম্ভের উপর আর ব্যাসার্ধের অর্ধগোলকের আয়তন। আর ব্যাসার্ধের গোলকের আয়তন হচ্ছে 4/3 ফায়ার কিউব, 4/3 ফায়ার কিউব। তাহলে অর্ধগোলকের আয়তন হবে হাফ ইন্টু 4/3 ফায়ার কিউব। তাহলে আমরা এখানে লিখতে পারি ফাই আর স্কয়ার ইন্টু আর মাইনাস হাফ ইন্টু 4/3 ফায়ার কিউব। একটু ক্যালকুলেট করলে আমরা এখান থেকে পাবো ফায়ার কিউব মাইনাস এখান থেকে পাবো 2/3 ফায়ার কিউব। ফায়ার কিউব থেকে 2/3 ফায়ার কিউব বিয়োগ করলে আমরা পাবো 1/3 ফায়ার কিউব। তার মানে ওই যে বক্রতলে যে পরিমাণ পানি উপরের দিকে উঠছিল সেই পরিমাণ পানির আয়তন হচ্ছে স্মল বি সমান 1/3 ফাই স্মল আর কিউব। এখন এই 3 নং সমীকরণের মান আমি 1 নং সমীকরণে বসাবো। 3 নং সমীকরণের মান আমি কোথায় বসাবো? 1 নং সমীকরণে বসাবো। 1 নং সমীকরণ ছিল ক্যাপিটাল টি সমান ফাই আর স্কয়ার এইচ প্লাস ভি বাই 2 ফাই আর cos থিটা রো জি। এখন দেখো আমি যদি 1 নং সমীকরণে বসাই তাহলে সমীকরণটা দাঁড়াবে ক্যাপিটাল টি সমান ফাই আর স্কয়ার এইচ প্লাস 1/3 ফাই আর কিউব, পি এর মান ছিল 1/3 ফাই আর কিউব ইনটু রো জি বাই 2 ফাই আর cos থিটা। এখন দেখো এখানে কি কি কমন যায়? ফাই কমন যাচ্ছে, আর স্কয়ার কমন যাচ্ছে, ফাই কমন যাচ্ছে আর কি কমন যাচ্ছে? আর স্কয়ার কমন যাচ্ছে। তাহলে আমি যদি ফাই আর স্কয়ার কমন নিই, এই টার্মে থাকবে এইচ এবং এই টার্মে থাকবে 1/3 আর। তার মানে আমরা লিখতে পারি ক্যাপিটাল টি সমান ফাই আর স্কয়ার ইনটু স্মল এইচ প্লাস 1/3 আর ইনটু রো জি বাই 2 ফাই আর। এখানে দেখো cos থিটাকে উজ্জ্বল রাখা হয়েছে। যদি থিটা খুব ক্ষুদ্র হয়, থিটা যদি খুব ক্ষুদ্র হয় তাহলে cos থিটার মান 1 ধরতে পারি। কেমনে 1 ধরতে পারি? দেখো আমরা জানি যে cos 0 ডিগ্রির মান 1, cos 0 ডিগ্রির মান কত? 1। তাহলে থিটা যদি খুব ক্ষুদ্র হয় তাহলে cos থিটা খুব ক্ষুদ্র হওয়া মানে কি? থিটা 0 এর কাছাকাছি হওয়া। তাহলে থিটা 0 এর কাছাকাছি হলে আমরা cos থিটা সমান কি লিখতে পারি? 1 লিখতে পারি। তাহলে cos থিটা সমান যদি 1 লিখি এবং 4 নং সমীকরণ থেকে আমরা লিখতে পারি ফাই আর স্কয়ার কমন নিলে ক্যাপিটাল টি সমান ফাই আর স্কয়ার ইনটু এইচ প্লাস 1/3 আর রো জি বাই 2 ফাই আর। এখন দেখো ফাই আর কাটাকাটি গেলে বাকি থাকবে ক্যাপিটাল টি সমান আর ইনটু এইচ প্লাস 1/3 আর, আর ইনটু এইচ প্লাস 1/3 আর রো জি বাই 2। দেখো এটাকে আমি 5 নং সমীকরণ দ্বারা প্রকাশ করলাম। তাহলে এই 5 নং সমীকরণ হবে তরলের পৃষ্ঠটানের সমীকরণ। তরলের কিসের সমীকরণ? পৃষ্ঠটানের সমীকরণ। এখন দেখো আমরা জানি পানির ঘনত্ব রো সমান 1 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার, 1 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার বা 1000 কেজি পার ঘনমিটার, 1000 কেজি পার ঘনমিটার অথবা 1 গ্রাম পার ঘন সেন্টিমিটার। আমরা 5 নং সমীকরণ থেকে সিজিএস এককে পাই। 5 নং সমীকরণ এটা থেকে সিজিএস এককে পাই রো সমান যদি 1 গ্রাম পার সিসি হয় সেই ক্ষেত্রে ক্যাপিটাল টি সমান আর ইনটু এইচ প্লাস 1/3 আর জি বাই 2, কারণ রো এর মান 1। তাহলে এই সমীকরণ 6 হবে কি? সমীকরণ 6 হবে পানির পৃষ্ঠটানের বা তরলের পৃষ্ঠটানের সমীকরণ। এখন দেখো আরেকটু, যদি স্মল আর এর মান অতি ক্ষুদ্র হয়, স্মল আর এর মান যদি অতি ক্ষুদ্র হয় তাহলে আর স্কয়ার কে উপেক্ষা করা যায়। যেমন আর এর মান মনে করো 0.0000001, সেই ক্ষেত্রে বর্গ করলে আরো অনেক ছোট হয়ে যাবে। সেজন্য আমরা আর স্কয়ার কে বাদ দিতে পারি। তাহলে আর স্কয়ার কে বাদ দিলে এখানে থাকবে আর এইচ জি প্লাস 1/3 আর স্কয়ার জি। আমি গুণ করে দিলে এগুলি দেখো আর এইচ জি প্লাস 1/3 আর স্কয়ার জি। আর স্কয়ার কে যদি আমি বাদ দিই তাহলে এই পুরো টার্মটা বাদ চলে যাবে। তাহলে বাকি থাকবে ক্যাপিটাল টি সমান আর এইচ জি বাই 2। এটাও কিন্তু পৃষ্ঠটানের আরেকটি সমীকরণ, তরলের পৃষ্ঠটানের এটাও কি আরেকটি সমীকরণ। সমীকরণ 4, 5, 6, 7 কে তরলের পৃষ্ঠটান নির্ণয়ের রাশিমালা বলা হয়ে থাকে। দেখো আমরা আরেকটু সমীকরণগুলিতে যাব। সমীকরণ 4 নাম্বার ছিল ক্যাপিটাল টি সমান ফাই আর স্কয়ার এইচ প্লাস 1/3 ফাই আর কিউব রো জি বাই
2 phi r cos theta। সমীকরণ 5 ছিল ক্যাপিটাল T সমান r into h plus 1/3 r rho g by 2। সমীকরণ 6 ছিল ক্যাপিটাল T সমান r into h plus 1/3 r into g। এবং সমীকরণ 7 ছিল T সমান h r h g by 2 r h g by 2। এই সমীকরণগুলি প্রত্যেকটি এক একটি তরলের পৃষ্ঠটান নির্ণয়ের সমীকরণ। এখন আমরা আরেকটু কাজ করব, দেখো আমরা 4 নং সমীকরণ থেকে একটু লিখব। 4 নং সমীকরণটা ছিল এরকম, ক্যাপিটাল T সমান phi r স্কয়ার ইনটু h প্লাস 1/3 r rho g by 2 phi r cos theta। 2 phi r cos theta। এখানে এই phi r এর সাথে যদি phi r কাটাকাটি দিই তাহলে বাকি থাকবে T সমান r into h plus 1/3 r rho g by 2 cos theta। rho g by 2 cos theta। অর্থাৎ এই যে ক্যাপিটাল T সমান r into h plus 1/3 r rho g by 2 cos theta, এটাও কিন্তু একটা কিসের সমীকরণ? তরলের পৃষ্ঠটান নির্ণয়ের সমীকরণ। এখন দেখো আর যদি অনেক ছোট হয় সেই ক্ষেত্রে আমরা সেই ক্ষেত্রে 1/3 r rho g টার্মটাকে বাদ দিতে পারি। 1/3 r rho g টার্মটাকে যদি বাদ দিই সেই ক্ষেত্রে দাঁড়াবে ক্যাপিটাল T সমান rh rho g by 2 cos theta। rh rho g by কি cos theta? 2 cos theta। অর্থাৎ ক্যাপিটাল 2 ক্যাপিটাল T বাই r rho g সমান 2 ক্যাপিটাল T বাই r rho g সমান h বাই cos theta। h বাই cos theta। একটি বিশেষ তরলের জন্য একটি নির্দিষ্ট তাপমাত্রায় ক্যাপিটাল T, স্মল r, রো এবং জি কি থাকে? ধ্রুব থাকে। আবার বলতেছি, একটি বিশেষ তরলের জন্য একটি নির্দিষ্ট তাপমাত্রায় ক্যাপিটাল T, স্মল r, রো এবং জি ধ্রুব থাকে। সুতরাং সমীকরণ 8 এর h cos theta, h বাই cos theta ও কি থাকবে? ধ্রুব থাকবে। যদি 2t বাই r রো জি অর্থাৎ ক্যাপিটাল T আর রো জি যদি ধ্রুবক থাকে সেই ক্ষেত্রে h বাই cos theta কি থাকবে? ধ্রুবক থাকবে। আমরা এর পরেরটাতে যাওয়ার আগে আমরা যেগুলি পড়ছি সেগুলি একটু রিভিশন দিতে যাচ্ছি। তাহলে আমরা দেখতেছি যে পৃষ্ঠটানের আমরা অনেকগুলি সমীকরণ পাইছি। আমরা 4 নাম্বার সমীকরণ, 5 নাম্বার সমীকরণ, 6 নাম্বার সমীকরণ এবং 7 নাম্বার সমীকরণ। এছাড়াও আমরা এদিকে এসে দেখতেছি যে T সমান r into h plus 1/3 r into rho g by 2 cos theta, ক্যাপিটাল T সমান rh rho g by 2 cos theta। এগুলি সবগুলি হচ্ছে পৃষ্ঠটানের সমীকরণ। এই ক্ষেত্রে আমরা h, r, rho, g এবং থিটা এর মান যদি জানতে পারি তাহলে সমীকরণগুলিতে এই মানগুলি বসিয়ে কিসের মান বের করতে পারবো? তরলের পৃষ্ঠটান বের করতে পারবো। এখন দেখো, যদি নলের দৈর্ঘ্য h অপেক্ষা কম হয়, যদি নলের দৈর্ঘ্য h অপেক্ষা কম হয় তবে তরল h পর্যন্ত উঠতে চাইবে। আবার বলতেছি, যদি নলের দৈর্ঘ্য h অপেক্ষাকৃত কম হয় তবে তরল h পর্যন্ত উঠতে চাইবে এবং নলের গা বেয়ে পড়তে থাকবে। দেখো, নলের দৈর্ঘ্য যদি h অপেক্ষাকৃত কম হয় সেই ক্ষেত্রে নলের ভিতর দিয়ে তরল উপরের দিকে উঠবে এবং উঠে নলের গা বেয়ে কি করতে থাকবে? পড়তে থাকবে। এছাড়া একই সঙ্গে স্পর্শ কোণের মানও কি হয়ে যাবে? বেড়ে যাবে। নলের দৈর্ঘ্য h অপেক্ষা কম হলে, নলের দৈর্ঘ্য h অপেক্ষা কম বলে থিটা এর মান বেড়ে যাবে। থিটা এর মান কি হয়ে যাবে? বেড়ে যাবে। অর্থাৎ h বাই cos থিটা এর মান পূর্বের ধ্রুবকের মতোই থাকবে। অর্থাৎ তরলের বক্রতার ব্যাসার্ধ বেড়ে যাবে। মানে আমি বুঝে দিচ্ছি, দেখো, অর্থাৎ আমার নল যদি তরলের মধ্যে ডুবাই সেই ক্ষেত্রে তরল h উচ্চতা পর্যন্ত উঠবে। এখন যদি নলের দৈর্ঘ্য h উচ্চতার চেয়ে কম হয় সেই ক্ষেত্রে নল বেয়ে তরল নলের ভিতর দিয়ে উঠে নল বেয়ে বাইরে পড়ে যাবে এবং এই ক্ষেত্রে স্পর্শ কোণের মান পূর্বের স্পর্শ কোণের মানের চেয়ে কি হয়ে যাবে? বেড়ে যাবে। h বাই cos থিটা অবশ্যই ধ্রুব থাকবে। h বাই cos থিটা অবশ্যই কি থাকবে? ধ্রুব থাকবে। অর্থাৎ তরলের বক্রতার ব্যাসার্ধ বেড়ে যাবে। আশা করি তোমরা তরলের কিভাবে পৃষ্ঠটান নির্ণয় করবে সেটা বুঝতে পারছো। তরলের পৃষ্ঠটান কিভাবে নির্ণয় করবে তোমরা সেটা বুঝতে পারছো। এখন আমরা কিভাবে কুইঙ্কের পদ্ধতিতে পারদের পৃষ্ঠটান ও স্পর্শ কোণ নির্ণয় করব সেটা দেখব। কুইঙ্কের পদ্ধতিতে কিভাবে পারদের পৃষ্ঠটান এবং স্পর্শ কোণ নির্ণয় করা যায় সেটা আমরা দেখব। ডিটারমিনেশন অফ সারফেস টেনশন এন্ড
tangential angle of Mercuri by Quine's method। আমরা কুইন্সের পদ্ধতিতে কিভাবে পারদের পৃষ্ঠটান এবং স্পর্শ কোণ নির্ণয় করব সেটা দেখব। দেখো আমরা একটা চিত্র দেখতেছি, এই চিত্রের মধ্যে পারদের একটি লম্বচ্ছেদ, পারদের একটি কণার লম্বচ্ছেদ রাখা আছে। এটা একটি পারদের কণা, এই পারদের কণার বা পারদের ফোঁটার একটি লম্বচ্ছেদ আমরা এখানে রাখলাম। কুইন্কের প্রণালী মূলত পারদের পৃষ্ঠটান নির্ণয়ে ব্যবহৃত হয়ে থাকে। পারদ কাঁচকে ভিজাতে পারে না, কিন্তু তরল কাঁচকে ভিজিয়ে দেয়। তরল কাঁচকে কি দেয়? ভিজিয়ে দেয়, কিন্তু পারদ কাঁচকে ভিজাতে পারে না। যখন একটি ক্ষুদ্র পারদের ফোঁটা কোনো কাঁচ পাত্রের উপর রাখা হয়, কাইন্ডলি একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবা। যখন একটি ক্ষুদ্র পারদের ফোঁটা কোনো কাঁচ পাত্রের উপর রাখা হয়, তখন তা পৃষ্ঠটানের কারণে গোলকীয় আকার ধারণ করে। কি আকার ধারণ করবে? গোলকীয় আকার ধারণ করবে। পারদের ফোঁটাটি বড় আকারের হলে তা সমতলে পরিণত হবে। পারদের ফোঁটাটি, যেমন আমরা জানি যে পানির ফোঁটা যখন কচু পাতার উপর পড়ে তখন পানির ফোঁটাটা গোলাকার আকার ধারণ করে। এখানে পারদও যদি খুব ছোট হয়, পারদের ফোঁটাটা যদি খুব ছোট হয়, সেক্ষেত্রে পারদও গোলাকার আকার ধারণ করে। কিন্তু যদি পারদের ফোঁটাটা একটু বড় হয়ে যায়, সেই ক্ষেত্রে সেটি একটু চেপ্টা বা সমতল আকৃতির ধারণ করে। অর্থাৎ এই কথাটির অর্থ হলো, এই ক্ষেত্রে উপর এবং নিচ তল সমতল হয়, উপরের তল এবং নিচের তল একটু সমতল হয়, প্রান্তগুলি বক্রাকার হয়ে যায়। অর্থাৎ বলতে গেলে মূলত এই একটু পার্শ্ব, এরকম পার্শ্ব দিকে চেপ্টা হয়ে যায় এবং এদিকে কি হয়ে যায়? লম্ব হয়ে যায়, ডিমের মতো হয়ে যায়। বলতে গেলে কিসের মতন হয়ে যায়? ডিমের মতন হয়ে যায়। তাহলে দেখো, কাঁচতল থেকে যে কোনো উপরিতল পর্যন্ত প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সর্বোচ্চ হবে। আবার বলতেছি, কাঁচতলের উপর আমি পারদের ফোঁটাটা রাখছিলাম, সেই জন্য কাঁচতল থেকে যে কোনো উপরিতল পর্যন্ত, কাঁচতল থেকে যে কোনো উপরিতল পর্যন্ত প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সর্বোচ্চ হবে। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি হবে? সর্বোচ্চ হবে। দেখো এখানে এই যে এটা কাঁচতলের উপর পারদের ফোঁটাটা রাখছিলাম, দেখো এই বরাবর একটু চ্যাপ্টা হয়ে গেছে। দেখো এদিকে কিন্তু ছোট, আমি যদি এভাবে ঘুরে আনি তাহলে এরকম হবে। তাহলে দেখো এই বরাবর একটু বেশি মোটা হয়ে গেছে পার্শ্ব দিকে, এই বরাবর একটু কি কম মোটা বা কম কম পুরো প্রস্থে কম, এদিকে প্রস্থে বেশি। তাহলে দেখো চিত্রে এ বি ই এফ পি জি, কাইন্ডলি একটু দেখো এই চিত্রের মধ্যে এ কোথায়? এ বি ই এফ, এটা একটি লম্বচ্ছেদ। পি বি, তারপরে জি ই, পি বি ই জি, কাইন্ডলি একটু দেখো। একটা হচ্ছে এ বি সি এল, সরি এ বি সি এফ, আরেকটা আছে পি বি ই জি, পি বি ই জি। দেখো এরপরে আছে এ এফ কে এল, এ এফ কে এল, এ এফ কে এল। এখানে তিনটি লম্বচ্ছেদ পেয়েছি। একটা ছিল এ বি সি এফ, আরেকটা ছিল পি বি ই জি, আরেকটা পাইছি এ এফ কে এল। এই তিনটি দেখো এ এফ কে এল একটি ফুটার উলম্ব প্রস্থচ্ছেদ দেখানো হয়েছে। অর্থাৎ একটা ফুটাকে এমন ভাবে কাটা হয়েছে যাতে এই পাশে একটি তল তৈরি হয়, এই পাশে একটি তল তৈরি হয় এবং এই পাশে একটি তল তৈরি হয়। এই পৃষ্ঠগুলি কাঁচতলের উপর লম্বভাবে অবস্থান করে। কাইন্ডলি একটু দেখো লম্বভাবে অবস্থান করতেছে যে এই যে এ বি সি এফ কাঁচতলের উপর লম্ব কিনা দেখো তো এই তলটা। একইভাবে পি বি ই জি এই ওই পাশের তলটাও কিন্তু কাঁচতলের উপর লম্ব। একইভাবে এ এফ কে এল এই তলটাও কিন্তু কাঁচতলের উপর কি লম্ব। তাহলে আমরা দেখো লম্বভাবে অবস্থান করে তল আইজিসিডি হলো অনুভূমিক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সর্বোচ্চ মান। তল আইজেসিডি হলো অনুভূমিক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সর্বোচ্চ মান। দেখো আমরা একটু তলটা দেখি। এই দেখো আই জে সি ডি, মনে করলাম যে এই তলটা সর্বোচ্চ ক্ষেত্রফলের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধারণ করতেছে। আই জে সি ডি তলটা সর্বোচ্চ ক্ষেত্রফল বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি করতেছে? ধারণ করতেছে। মনে করি পারদ ফোঁটার উপরিতল আই জে সি ডি তল পর্যন্ত
গভীরতা পারদ ফোঁটার উপরিতল হতে, দেখো পারদ ফোঁটার উপরিতল কোথায় একটু দেখো, পারদ ফোঁটার উপরিতল মানে হচ্ছে যে এইটা উপরিতল, এ বি পি এল এটি উপরিতল, এই উপরিতল থেকে আই আই জে সি ডি এই তল পর্যন্ত উচ্চতা হচ্ছে স্মল এইচ। কাইন্ডলি একটু দেখো, অর্থাৎ বি থেকে সি পর্যন্ত উচ্চতা হচ্ছে স্মল এইচ। পারদ ফোঁটার উপরিতল হতে আই জে সি ডি তল পর্যন্ত গভীরতা স্মল এইচ এবং উপরিতল থেকে কাজতল পর্যন্ত গভীরতা হচ্ছে ক্যাপিটাল এইচ। দেখো উপরিতল থেকে কাজতল পর্যন্ত অর্থাৎ বি বিন্দু থেকে ই বিন্দু পর্যন্ত গভীরতা হচ্ছে ক্যাপিটাল এইচ এবং বি বিন্দু থেকে সি বিন্দু পর্যন্ত গভীরতা হচ্ছে স্মল এইচ। মনে করা যাক আই জে সি ডি তলের উপর সাম্য অবস্থা বিরাজ করছে। আই জে সি ডি তলের উপর কি অবস্থা বিরাজ করছে মনে করতে পারি? সাম্য অবস্থা বিরাজ করতেছে মনে করতে পারি। 1 নাম্বার, পৃষ্ঠটানের কারণে একটি বল এ বি রেখার বাম থেকে ডান দিকে লম্বভাবে ক্রিয়াশীল। পৃষ্ঠটানের কারণে একটি বল এ বি রেখার বাম থেকে ডান দিকে লম্বভাবে ক্রিয়াশীল। কাইন্ডলি একটু আমরা চিত্রে যাচ্ছি আবার। পৃষ্ঠটানের কারণে একটি বল এ বি থেকে, দেখো এ বি থেকে এ বি রেখার বাম থেকে ডান দিকে, এ বি রেখার বাম থেকে, এই যে এ বি রেখার বাম কোথায়? এই পাশে বাম, বাম থেকে ডান দিকে পৃষ্ঠটানের কারণে এ বি রেখার বাম থেকে ডানে একটি বল ক্রিয়াশীল আছে মনে করলাম, একটি বল কৃশীল আছে মনে করলাম, কার্যরত অবস্থায় আছে বলেই মনে করলাম। তাহলে দেখো এখানে এ বি সমান ডি, এ বি সমান ডি চিত্রে একটু দেখো, এ থেকে বি পর্যন্ত দূরত্বকে বা পুরুত্বকে ধরা হয়েছে ডি। এছাড়াও দেখো যদি বল এফ হয় এবং পৃষ্ঠটান টি হয় তাহলে আমরা বল সমান লিখতে পারি টি ইন্টু এ বি। এখানে লেখা আছে কিভাবে টি সমান, অর্থাৎ এফ সমান কিভাবে টি ইন্টু এ বি আসছে সেটা লেখা আছে। কারণ আমরা পৃষ্ঠটান সমান জানি যে বল বাই দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য যদি এ বি হয়, পৃষ্ঠটান যদি ক্যাপিটাল টি হয়, তাহলে এফ সমান আমরা লিখতে পারি টি ইন্টু এ বি। তাহলে এখানে 1 নাম্বার ছিল পৃষ্ঠটানের কারণে একটি বল যদি এ বি রেখার বাম থেকে ডানে লম্বভাবে ক্রিয়াশীল থাকে, এ বি রেখার বাম থেকে ডানে লম্বভাবে ক্রিয়াশীল থাকে, সেই ক্ষেত্রে ক্রিয়ারত বল এফ সমান টি ইন্টু এ বি বা টি ইন্টু ডি পাবো। 2 নাম্বার হচ্ছে দেখো এ বি সি ডি প্রস্থচ্ছেদের উপর ডান থেকে বাম দিকে ফোঁটাটির সাম্য অবস্থার কারণে, এ বি সি ডি প্রস্থচ্ছেদের উপর ডান থেকে বাম দিকে, এ বি সি ডি কোথায় দেখো তো, এই যে এ বি সি ডি এই প্রস্থচ্ছেদের উপর ডান থেকে বাম দিকে, ডান থেকে কোন দিকে? বাম দিকে, অর্থাৎ এই পাশ থেকে শুরু করে এই পাশের দিকে, ডান থেকে বাম দিকে। তাহলে ডান থেকে বাম দিকে কি বলতেছে? ফোঁটাটির সাম্য অবস্থার কারণে একটি উদিস্থিতিক বা হাইড্রোস্ট্যাটিক প্রেসার, উদিস্থিতিক প্রেসার বা হাইড্রোস্ট্যাটিক প্রেসার ক্রিয়াশীল থাকে। এই গভীরতায় এই চাপ, এই গভীরতায় অর্থাৎ বি থেকে সি বিন্দুতে এই চাপটা দাঁড়াবে এইচ রু জি। আমরা নবম দশম শ্রেণীতে পড়েছিলাম এইচ গভীরতায় তরলের এইচ গভীরতায় চাপ যদি তরলের ঘনত্ব রো হয়, অভিকর্ষস্থলন জি হয় এবং গভীরতা এইচ হয়, সেই ক্ষেত্রে এইচ গভীরতায় চাপ সমান এইচ রু জি। উপরিতলে এই চাপের মান 0, উপরিতলে এই চাপের মান কি? অর্থাৎ এ বি পি এল তলের মধ্যে এই চাপের মান কি থাকে? 0 থাকে। এই চাপের মান সি জে আই ডি তলে এইচ রু জি, এইচ রু জি। এখন দেখো এ বি সি ডি প্রস্থচ্ছেদের উপর গড় চাপ, এ বি সি ডি প্রস্থচ্ছেদের উপর গড় চাপ, এ বি সি ডি কোথায় দেখো, এই যে এ বি সি ডি, এই যে এ বি সি ডি এই তলটার উপর গড় চাপ হবে 0 প্লাস এইচ রু জি বাই 2, কারণ উপরিতলে চাপ ছিল 0, তারপরে আই জে সি ডি তলে চাপ ছিল এইচ রু জি, তাহলে টোটাল গড় চাপ হয়ে যাবে 0 প্লাস এইচ রু জি বাই 2 এবং এ বি সি ডি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে ডি ইন্টু এইচ। দেখো এ বি সি ডি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ডি ইন্টু এইচ। এই যে এ বি সি ডি তলের উচ্চতা ছিল এইচ বা বি থেকে সি পর্যন্ত গভীরতা ছিল এইচ, এ থেকে বি পর্যন্ত পুরুত্ব ছিল ডি, তাহলে ক্ষেত্রফল হবে এইচ ডি, ক্ষেত্রফল হবে কত? এইচ ডি। এই এ বি সি ডি তলে ক্রিয়াশীল বল হবে গড় চাপ ইন্টু ক্ষেত্রফল, গড় চাপ ছিল এইচ টু জি বাই 2, ক্ষেত্রফল ছিল এইচ ডি। তাহলে আমরা যদি টোটালি লিখি ও এ বি সি ডি তলে ক্রিয়াশীল বল সমান হাফ এইচ স্কয়ার রু জি ইন্টু ডি, হাফ এইচ স্কয়ার রু জি ইন্টু কি? ডি। এখন দেখো সমীকরণ 1, সমীকরণ 1 কি ছিল? দেখো সমীকরণ 1 ছিল পৃষ্ঠটানের জন্য ক্রিয়াশীল বল
পৃষ্ঠটানের জন্য ক্রিয়াশীল বল টি ইন্টু ডি। আর এ বি সি ডি তলে ডান থেকে বাম দিকে সাম্য অবস্থার জন্য ক্রিয়াশীল বল হাফ এইচ স্কয়ার রু জিডি। এখন দেখো এই দুটা পরস্পর সমান হবে, এই দুটা পরস্পর সমান হলে আমরা লিখতে পারি টি ইন্টু ডি সমান, টি ইন্টু কি সমান, ডি সমান আমরা লিখতে পারি, দেখো আমরা কি লিখতে পারি, টি ইন্টু ডি সমান, টি ইন্টু ডি সমান হাফ এইচ স্কয়ার রু জিডি, হাফ এইচ স্কয়ার রু জিডি। আমার মান দরকার হবে ক্যাপিটাল টি এর, তাহলে ক্যাপিটাল টি সমান আমরা লিখতে পারি হাফ এইচ স্কয়ার রু জি, হাফ এইচ স্কয়ার রু জি, কারণ ডি আর ডি কাটাকাটি যাবে। এটাকে আমি 3 নং সমীকরণ দিলাম। এখন দেখো এ বি ই এফ সম্পূর্ণ প্রস্থচ্ছেদটি সাম্য অবস্থার জন্য ধরা যাক। এ বি ই এফ কোথায় দেখে একটু চিত্রে যাই, এ বি ই এফ আমরা প্রথমে হিসাব করছিলাম এ বি সি ডির জন্য, এখন সাম্য অবস্থানের মান বের করছি। এখন আমরা এ বি ই এফ তলটির জন্য সাম্য অবস্থানের মান বের করব। এ বি ই এফ তলটির জন্য যদি সাম্য অবস্থান হিসাব করি, সেই ক্ষেত্রে কে বিন্দুতে পৃষ্ঠটান কেম দিক বরাবর ক্রিয়াশীল। কে বিন্দুতে পৃষ্ঠটান দেখো, কে বিন্দু কোথায়, এই যে কে বিন্দু, ঠিক আছে, এই কে বিন্দুতে পৃষ্ঠটান কেম বরাবর ক্রিয়া করবে। কেম বরাবর যদি ক্রিয়া করা যায় তাহলে আমরা পাই, দেখো আমরা কি পাই, কেম বরাবর ক্রিয়া করলে এই পৃষ্ঠটানের আনুভূমিক উপাংশ যা কাজতলের কেএফ দিকে ক্রিয়াশীল, এই পৃষ্ঠটানের দুইটি উপাংশ থাকবে। দেখো কেম বরাবর ক্রিয়াশীল বলটার দুইটি উপাংশ থাকবে, একটা কেএফ বরাবর আর একটা কেএন বরাবর। দেখো একটা কেএফ বরাবর আর একটা কি বরাবর, দেখো একটা কেএফ বরাবর ক্রিয়াশীল থাকবে, সেটার মান হবে টি কস আলফা। পৃষ্ঠটানের জন্য বাম থেকে ডান দিকে ক্রিয়াশীল, পৃষ্ঠটানের জন্য বাম থেকে ডান দিকে ক্রিয়াশীল মোট বল হবে টি ডি প্লাস টি ডি কস আলফা। এখানে দেখো বাম দিকে আমরা এই যে দুইটা উপাংশ পাচ্ছি, এখানে কাইন্ডলি চিত্রের দিকে আমি চিত্র আরেকটু নিয়ে যাচ্ছি। দেখো এখানে আমরা দুইটা, এই যে কে বিন্দুতে যে বলটি ক্রিয়াশীল হচ্ছে অর্থাৎ কে এম বরাবর যে বলটি ক্রিয়াশীল হচ্ছে, সেই বলের একটি উপাংশ হচ্ছে কে এফ বরাবর বা টি কস আলফা, এবং এখানে টোটাল আরেকটি পৃষ্ঠটানের জন্য বল ক্রিয়াশীল হয়েছিল বি এ সি ডি তলে বা এ বি সি ডি তল বরাবর যে পৃষ্ঠটানের জন্য বলটি ক্রিয়াশীল হয়েছিল, সেই বলের মান ছিল ক্যাপিটাল টি ইন্টু স্মল ডি। তাহলে টোটাল পৃষ্ঠটানের জন্য বল অনুভূত হবে ক্যাপিটাল টি ইন্টু ডি প্লাস টি কস আলফা। টি কি আলফা, কস আলফা, বুঝতে পারছো তো? তাহলে এখান থেকে যদি আমি টি ডি কমন নিই তাহলে আমরা লিখতে পারবো টি ডি ইন্টু 1 প্লাস কস আলফা। আমি এটাকে 4 নং সমীকরণ দিলাম। এখন দেখো এ বি ই এফ সম্পূর্ণ প্রস্থচ্ছেদের উপর ডান থেকে বাম দিকের উদস্থিতিক চাপের জন্য পৃষ্ঠ বল বা পৃষ্ঠটানের জন্য বল আমরা প্রথমে বের করছিলাম এ বি সি ডির জন্য, এখন আমরা বের করতেছি এ বি ই এফ অর্থাৎ টোটাল ক্যাপিটাল এইচ উচ্চতার জন্য। আমরা আগে বের করছিলাম স্মল এইচ উচ্চতার জন্য, এখন বের করতেছি ক্যাপিটাল এইচ উচ্চতার জন্য। ক্যাপিটাল এইচ উচ্চতার জন্য এ বি ই এফ সম্পূর্ণ প্রস্থচ্ছেদের উপর ডান থেকে বাম দিকে উদস্থিতিক বা হাইড্রোস্ট্যাটিক প্রেসারের জন্য পৃষ্ঠ বল বা পৃষ্ঠটানের জন্য বল হবে গড় চাপ ইনটু ক্ষেত্রফল। এখানে উচ্চতা যেহেতু ক্যাপিটাল এইচ, দেখো চিত্রে আমি আরেকটু নিয়ে যাচ্ছি, এই যে বি থেকে ই পর্যন্ত উচ্চতা ছিল ক্যাপিটাল এইচ, বি থেকে সি পর্যন্ত উচ্চতাটা ছিল স্মল এইচ। তাহলে ক্যাপিটাল এইচ এর জন্য যে চাপটা হবে সেই চাপ হবে হাফ ক্যাপিটাল এইচ রু জি ইনটু এই যে পৃষ্ঠের ক্ষেত্রফল হবে হাফ এইচ ইনটু ডি। তাহলে টোটাল আমরা এ বি ই এফ সম্পূর্ণ প্রস্থচ্ছেদের উপর ডান থেকে বাম দিকের উদস্থিতিক চাপের জন্য পৃষ্ঠবল পাবো হাফ ক্যাপিটাল এইচ স্কয়ার রু জি ইনটু ডি, রু জি ইনটু ডি। এখন দেখো সাম্য অবস্থার জন্য সমীকরণ 4 এবং 5 থেকে লিখে যায়, সাম্য অবস্থানের জন্য এই 4 নং এবং 5 নং থেকে লিখে যায় থ্রি ডি ইনটু 1 প্লাস কস আলফা সমান হাফ ক্যাপিটাল এইচ স্কয়ার রু জি ডি। অর্থাৎ আমরা এখানে কি লিখছি দেখো, থ্রি ডি ইনটু 1 মাইনাস কস আলফা সমান হাফ ক্যাপিটাল এইচ স্কয়ার রু জি ইনটু ডি। দেখো ক্যাপিটাল টি সমান আমরা তাহলে লিখতে পারি এইচ স্কয়ার রু জি বাই ডি, ডি যদি কাটাকাটি যায়, ডি ডি যদি কাটাকাটি যায় তাহলে আমরা ক্যাপিটাল টি সমান লিখতে পারি এইচ স্কয়ার রু জি বাই 2 ইনটু 1 প্লাস কস আলফা।
এটাকে আমি সমীকরণ 6 দিলাম। এই সমীকরণ 6 এবং সমীকরণ 3 থেকে লিখতে পারি। দেখো সমীকরণ 3, সমীকরণ 6 কিন্তু পৃষ্ঠটানের মান ছিল, আবার সমীকরণ 3ও পৃষ্ঠটানের মান ছিল। দেখো সমীকরণ 3ও পৃষ্ঠটানের মান। এই ক্ষেত্রে পৃষ্ঠটান যেটা পাইছিলাম সেটা এ বি সি ডি তলের উপর ভিত্তি করে, আর সমীকরণ 6 পাইছি এ বি ই এফ তলের উপর ভিত্তি করে। তাহলে সমীকরণ 3 এবং সমীকরণ 6 থেকে যেহেতু দুইটাই পৃষ্ঠটান ক্যাপিটাল টি এর মান, সেহেতু আমরা দুইটা সমীকরণ থেকে লিখতে পারি স্মল এইচ স্কয়ার রু জি বাই 2 ইনটু স্মল এইচ স্কয়ার রু জি বাই 2 সমান ক্যাপিটাল এইচ স্কয়ার রু জি বাই 2 ইনটু 1 প্লাস cos আলফা। দেখো 2 ইনটু 1 প্লাস cos আলফা। এখানে প্লাস কেন আসছে? মাইনাস আসার কথা ছিল মনে হয়। স্যার প্লাস হবে না, এটা প্লাস ছিল, মাইনাস না। প্লাস হবে, এটা প্লাস হবে। এই যে এখানে দেখা যাচ্ছে না যে এটা প্লাস হবে। তাহলে এইচ স্কয়ার রু জি বাই 2 ইকুয়াল ক্যাপিটাল এইচ স্কয়ার রু জি বাই 2 ইনটু 1 প্লাস cos আলফা। দেখো 2 2 কাটাকাটি যাবে, রু জি কাটাকাটি যাবে। তাহলে বাকি থাকবে, দেখো ক্যালকুলেট যদি আমরা করি তাহলে এইচ স্কয়ার ইনটু 1 প্লাস cos আলফা সমান এইচ স্কয়ার ইনটু 1 প্লাস cos আলফা সমান ক্যাপিটাল এইচ স্কয়ার। আবার বলতেছি স্মল এইচ স্কয়ার ইনটু 1 প্লাস cos আলফা সমান ক্যাপিটাল এইচ স্কয়ার। তার মানে দেখো আমি 1 প্লাস cos আলফা সমান লিখতে পারি ক্যাপিটাল এইচ স্কয়ার বাই 1 প্লাস cos স্কয়ার সমান লিখতে পারি ক্যাপিটাল এইচ স্কয়ার বাই স্মল এইচ স্কয়ার। তাহলে cos আলফা সমান হবে ক্যাপিটাল এইচ স্কয়ার বাই স্মল এইচ স্কয়ার মাইনাস 1। cos আলফা সমান ক্যাপিটাল এইচ স্কয়ার বাই স্মল এইচ স্কয়ার মাইনাস 1। সুতরাং পরীক্ষার সাহায্যে বা পর্যবেক্ষণের সাহায্যে যদি এইচ এবং স্মল এইচ এবং ক্যাপিটাল এইচ এর মান নির্ণয় করা যায়, সেই ক্ষেত্রে স্পর্শক কোণ থিটা সমান হবে ফাই মাইনাস আলফা। স্পর্শক কোণ থিটা সমান কি হবে? ফাই মাইনাস আলফা। এটার জন্য আমি চিত্রে যাচ্ছি আরেকটু। এই যে এটা যদি আলফা হয়, দেখো এই এম এন বরাবর 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, তাহলে থিটা সমান হবে 180 ডিগ্রি মাইনাস আলফা। 180 ডিগ্রি মাইনাস আলফা, 180 ডিগ্রি মানে হচ্ছে পাই, 180 ডিগ্রি মাইনাস মানে হচ্ছে কি পাই। তাহলে আমরা লিখতে পারি থিটা সমান ফাই মাইনাস আলফা। এবং পৃষ্ঠটান টি যদি বের করতে চাই, সেই ক্ষেত্রে সমীকরণ 6 থেকে আমরা লিখতে পারি ক্যাপিটাল টি সমান ক্যাপিটাল এইচ স্কয়ার রু জি ক্যাপিটাল এইচ স্কয়ার রু জি বাই 2 ইনটু 1 প্লাস cos আলফার মান হচ্ছে ফাই মাইনাস থিটা। আলফার মান হচ্ছে কি ফাই মাইনাস থিটা। এই এখান থেকে দেখো থিটা সমান যদি ফাই মাইনাস আলফা হয়, থিটা সমান যদি ফাই মাইনাস আলফা হয়, তাহলে আলফা সমান ফাই মাইনাস থিটা লিখতে পারি না পক্ষান্তর করলে? জি স্যার। তাহলে আমরা এখান থেকে দেখো cos 180 ডিগ্রি মাইনাস থিটা সমান cos থিটা, cos 180 ডিগ্রি মাইনাস থিটা সমান মাইনাস cos থিটা, cos 180 ডিগ্রি মাইনাস থিটা সমান কি মাইনাস cos থিটা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ক্যাপিটাল টি সমান ক্যাপিটাল এইচ স্কয়ার রু জি বাই 2 ইনটু 1 মাইনাস cos থিটা, 2 ইনটু 1 মাইনাস cos থিটা। এটাই হচ্ছে কুইঙ্কের পদ্ধতিতে পারদের পৃষ্ঠটান নির্ণয়ের সমীকরণ। অর্থাৎ সমীকরণ 6 এবং সমীকরণ 7 হচ্ছে কুইঙ্কের পদ্ধতিতে পারদের পৃষ্ঠটান নির্ণয়ের দুটি সমীকরণ। আশা করি আমরা তরলের পৃষ্ঠটান কিভাবে নির্ণয় করব এবং কুইঙ্কের পদ্ধতিতে কিভাবে পারদের পৃষ্ঠটান নির্ণয় করব সেটা বুঝতে পেরেছি কিনা? জি স্যার। অনেক গুরুত্বপূর্ণ দুটি টপিকস। এই দুটি প্রশ্ন পরীক্ষায় খুব বেশি কমন, যে বেশিরভাগ পরীক্ষায় তরলের পৃষ্ঠটান নির্ণয়ের সমীকরণটা বেশিরভাগ পরীক্ষায় মানে কি আছে কমন থাকার সম্ভাবনা থাকে। কুইঙ্কের পদ্ধতিতে পৃষ্ঠটান নির্ণয়ের সমীকরণটা মনে হয় 2-1 বার আসছে, তবে তরলের পৃষ্ঠটান নির্ণয়ের সমীকরণটা বারবার আসে। সুতরাং এই দুইটা সমীকরণ আমাদের অবশ্যই মনে রাখতে হবে এবং জানতে হবে। আজকে এই পর্যন্ত। সবার সুস্থতা এবং সুস্বাস্থ্য কামনা করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।